কোনো রাগ ঢাক নয়, ঘুরিয়ে পেঁচিয়ে নয়, সোজা সাপটা কথা। পুজোর চাঁদা না বন্যায় ত্রাণ, সময়ের দাবি কি? কি মনে হয় আপনার? রাজ্যের বিধ্বংসী বন্যার সিংহভাগ রাজ্যবাসী কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন অবস্থায় বিপর্যস্ত মানুষের কাছ থেকে জোর জবরদস্তি চাঁদা আদায় করে বিশাল প্যান্ডেল ও আলোর ঝলকানি সহ ডিজে বাজিয়ে বিসর্জন র্যালি করা বেশি প্রয়োজন, নাকি স্বল্প পরিসরে পুজো করে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো বেশি গুরুত্বপূর্ণ? একদিকে চলতি বছর আগস্ট মাসের শেষের দিকে বন্যায় রাজ্যে এখন অবধি ৩৬ জন প্রাণ হারিয়েছে। বহু মানুষ সহায় সম্বলহীন হয়ে পড়েছেন। বাড়িঘর ভেঙে গেছে, কৃষকদের চাষের জমি, গবাদি পশু, পুকুরের মাছ সব ভেসে গেছে বন্যার চরে। প্রশাসন বলছে আনুমানিক প্রায় ১৮,০০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আর অন্যদিকে দরজায় কড়া নাড়ছে শারদোৎসব, যে উৎসবের জন্য গোটা বছর অপেক্ষা করে সাধারণ মানুষ। বহু মানুষের সারা বছরের জীবন জীবিকা এই উৎসবের ওপর নির্ভর করে। তাই এবারের বন্যার কারণে কেমন প্রভাব পড়বে এইসব অংশের মানুষের জীবনে, তাও একটা ভাববার বিষয়। কিন্তু তবে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, ত্রিপুরা রাজ্যের আপামর জনতার কাছে কোনটা এখন বেশি গুরুত্বপূর্ণ? অতিরিক্ত পুজোর চাঁদা না বন্যায় ত্রাণ? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। বন্যার আবহে পুজোর চাঁদা নিয়ে জোর জবরদস্তি এবং তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট সমাজকর্মী প্রদীপ্ত রায় এবং বিশিষ্ট শিক্ষাবিদ ননীগোপাল দেবনাথ। আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। বড় কঠিন সময় প্রদীপ্তদা, একদিকে বিধ্বংসী বন্যা আর অন্যদিকে শারদ উৎসব আসন্ন। তো কি মনে করেন, রাজ্যবাসীর আর্থিক সহযোগিতা কোথায় বেশি প্রয়োজন, পুজোর চাঁদায় না বন্যার ত্রাণে? একটা অভূতপূর্ব বিষয় লক্ষণীয় এবার, এই যে ত্রিপুরাতে বন্যা যেটা হলো, তো এটাতে সাধারণ মানুষের যে সহায়ক ভূমিকা সেটা কিন্তু ত্রিপুরা রাজ্যে আগে এভাবে দেখা যায়নি। মানে বিরাট অংশের মানুষ যারা হয়তো ইতিপূর্বে সেভাবে মানুষের জন্য নিজেকে নিয়োজিত করার কথা কখনো ভাবেননি, উদাসীন থেকেছেন, একদম, তারাও কিন্তু এবার দেখা গেছে যে ন্যূনতম হলেও সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন। ফলে যে পাবলিক পার্টিসিপেশন, সাধারণ জনগণের যে সহযোগী ভূমিকা, সেটা কিন্তু এবার আমরা ব্যাপকভাবে দেখতে পেয়েছি এবং এখনো পাচ্ছি। ফলে বেসরকারি স্তরে কিন্তু প্রচুর পরিমাণে সহযোগিতা কিন্তু ইতিমধ্যে উঠে এসেছে এবং সেটা বিতরণ হয়েছে, হচ্ছেও। এবার সরকারি সহযোগিতা নিয়ে সবসময়ই তো বিতর্ক থাকে। সরকার পক্ষ বলবে যে আমরা তো প্রচুর পরিমাণে সহযোগিতা করেছি, ত্রাণ পৌঁছে দিয়েছি, শিবির চালাচ্ছি। আবার যারা বিরোধী পক্ষ তারা বলবে যে অপর্যাপ্ত সবকিছু, সেভাবে ত্রাণ বন্টন হচ্ছে না, সরকার উদাসীন ভূমিকা নিচ্ছে বা ব্যর্থ হচ্ছে, এই বিষয়গুলো থাকে। তো সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে আমরা যদি দেখি তাহলে দেখব যে এই যে নাগরিক সামিল হচ্ছে কেন? যদি পর্যাপ্ত থাকতো সত্যি সত্যি সরকারি সমস্ত বিলি বন্টন ব্যবস্থা, তাহলে তো আর নাগরিকের সামিল হওয়ার ব্যাপার ছিল না। সমাজের সর্বস্তরের মানুষ যাচ্ছে কেন? আচ্ছা, অর্থাৎ অপর্যাপ্ত আছে। মানুষ যেভাবে ভিকটিম হয়েছে এবারের যে বন্যার থেকে এটা বলা যায় আসলে ওয়াটার স্ট্যাগনেশন, ওয়াটার লগিং হয়েছে আসলে। কারণ একদিনের বৃষ্টিতে এর চেয়ে অনেক বৃষ্টি বেশি ত্রিপুরাতে হয়েছে ইতিপূর্বে। 2019-এ হয়েছে, 2017-তে হয়েছে, এর চাইতে কম বৃষ্টি এবার হয়েছে, কিন্তু তার সত্ত্বেও ক্ষয়ক্ষতি অনেক বেশি হয়েছে, মানুষ অনেক বেশি ভুক্তভোগী হয়েছে, প্রাণহানি অনেক বেশি হয়েছে। অর্থাৎ নদীগুলোর নাব্যতা, খালগুলোর নাব্যতা কমে যাওয়া একটা প্রধান কারণ। আরো অন্যান্য কারণ আছে, যে কারণে কি হচ্ছে, জল প্লাবিত হয়ে দুকুল ছাপিয়ে এসেছে এবং দুকুল ছাপানো জল আর বেরিয়ে যেতে পারেনি, বা এখন অনেক জায়গায় নাকি পারছে না, শুনতে পাচ্ছি। আমরা যতটুকু যুক্ত আছি এই ত্রাণ বিলি বন্টন ব্যবস্থার সঙ্গে, আমরা দেখেছি যে সাধারণ মানুষের মধ্যে বন্যা পরবর্তী যে বিভিন্ন যে দুর্গতিগুলো, রোগের বিষয় আছে, রোগের প্রকোপ আছে প্রচুর পরিমাণে, একদম। তারপর যারা গৃহহারা হয়েছে তাদের যে সমস্যাগুলো আছে, এগুলি কিন্তু এখনো প্রকট আছে এবং রোগের ব্যাপারটা কিন্তু আরো বাড়ছে আস্তে আস্তে। যেটা হয় সেটা যত দিন যায় তত বেশি বাড়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে স্বাস্থ্যকর্মীরা যাচ্ছে যেরকম, সেরকম বেসরকারি উদ্যোগে সাধারণ মানুষের উদ্যোগে কিন্তু মানে পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
এই একটা সামগ্রিক অবস্থা আছে এবং কিন্তু এখনো অবস্থা স্বাভাবিক পুরোপুরি হয়নি। আর আগামী 1 মাসের মধ্যে যখন পুজো এসে যাবে তখন পরিস্থিতি কতটা স্বাভাবিক হবে বা যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির মানে পরিপূরক অবস্থা তৈরি হবে কিনা সেটা নিয়ে সন্দেহের অবকাশ থাকছেই। একদম। এখন আজকের যে বিষয় হচ্ছে যে বন্যা এবং পুজোর চাঁদা এটাকে যুক্ত করা হয়েছে। তো বন্যা এবং বন্যা পরবর্তী যে বর্তমান অবস্থাটা আমরা দেখছি তার সঙ্গে পুজোর যে বিষয়টাকে মেশানো হয়েছে, সেখানে আমি বলবো যে আসলে পুজোর ব্যাপারটা এখন একটা যে অবস্থায় আছে সেটা হচ্ছে সরকার, প্রশাসন এবং পুলিশের মদতে আসলে পুজোর যে সামাজিক ভিত্তিটা, মানুষ হয়তো বেরোয় সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে মানুষ পুজো দেখতে বেরোবে, কিন্তু পুজোর যে ম্যানেজমেন্টের ব্যাপারটা সেটা কিন্তু এখন অন্য মাত্রা পেয়ে গেছে। সেখানে যে পুজোর টাকার জোগাড় করা, চাঁদা জোগাড় করা এবং এই চাঁদার যে ব্যবহার কতটা পুজো খাতে ব্যবহার করছে, কতটা অন্য খাতে ব্যবহার করা হচ্ছে, এই বিষয়গুলি কিন্তু অন্য ম্যানেজমেন্টে চলে গেছে। আমরা চিরাচরিত যেটা দেখে এসেছি গত 40 বছর ধরে, 35 বছর, 30 বছর ধরে, সেই অবস্থাটা কিন্তু গত 5-6 বছরে অনেকটা পাল্টে গেছে। তো এটা নিয়ে আমি পরে বিস্তৃত আলোচনা করব যদি সময় থাকে। আমরা জানবো সেই ম্যানেজমেন্টে ফলে সেই পুজোর চাঁদা কার্টেল করে বন্যাত্রাণে দেওয়া হবে কিনা সেটা তো আসলে বুঝতে হবে যে পুজোটা কেন করা হচ্ছে এবং পুজোর যে উদ্যোক্তা বাহিনী আছে ওদের ইন্টারেস্ট কি পুজোতে, এবং বর্তমানে যে রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপট আছে সেই প্রেক্ষাপটে আসলে যে মানে কিছু মৌলিক পরিবর্তন হয়েছে আমরা দেখতে পাচ্ছি গত 4-5 বছরে। ফলে সেখানে পুজোর চাঁদা বাঁচিয়ে পুজোর মানে জৌলুস কমিয়ে সেটা বন্যাত্রাণে দেওয়া হবে কিনা সেই বিষয়টা একটা বিতর্কের অবকাশ থাকেই। তো আমি এটা স্যার কথা বলবেন নিশ্চয়ই, আমরা আসবো আপনার কাছে যে ম্যানেজমেন্টটা কি, ম্যানেজমেন্ট কি পাল্টে গেছে, এবং যেটা জানতে চাইছিলাম সেই জায়গাটাও মানে এখনো জানা হলো না যে প্রয়োজন কোনটা বেশি, অবশ্যই সেটাও জানবো আপনার কাছে। কিন্তু স্যারও রয়েছেন আমাদের সঙ্গে। স্যার, এই যে বিষয়টা আপনি কিভাবে দেখছেন যে কোন জিনিসটা প্রয়োজন বেশি? আপাত দৃষ্টিতে দেখলে তো মনে হচ্ছে যে অবশ্যই যারা বন্যায় ক্ষতিগ্রস্ত তাদের সাহায্যের প্রয়োজন বেশি। মানুষ ব্যক্তিগত স্তরে বিভিন্ন সংস্থা, সংগঠন যে যেরকম ভাবে পারছে সবাই এগিয়ে যাচ্ছে, কিন্তু আরো প্রয়োজন। এখন প্রত্যুদা যে কথাটা বলছিলেন যে সরকারি তরফ থেকে যদি পর্যাপ্ত ব্যবস্থা থাকতো সেগুলো, তাহলে হয়তো মানুষের এতটা ঝাঁপিয়ে না পড়লেও হতো। কিন্তু এটাও আর একটা বিষয় যে সরকারি যে কোনো কিছুরই একটা সময়ের প্রয়োজন হয়, আর কিছুটা সময় লাগে। তো আপাত দৃষ্টিতে ত্রাণ শিবিরে হোক বা যেখানেই হোক সরকার যতটুকু পারছে করছে, কিন্তু আপামর জনতা, যেটা ত্রিপুরা রাজ্যের জন্য সত্যি একটা গর্বের বিষয়, যে এবার যেভাবে মানুষ ঝাঁপিয়ে পড়েছে মানুষের কষ্টে, মানুষের দুঃখে, সে জায়গায় পুজোটা সারা বছর মানুষ অপেক্ষা করে। আবার তো পুজোটাকে আমরা কিভাবে একসঙ্গে বন্যার সঙ্গে মিলিয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরে যাব? প্রথমে আমি ভ্যানগার্ড এবং দর্শকদের অভিনন্দন জানাচ্ছি। তো আসলে বন্যাজনিত কারণে যে ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে এবার ত্রিপুরা রাজ্যে, আর মানুষও যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, সাধারণ মানুষ সাহায্য করার জন্য, এটা প্রদীপ্ত বাবু উল্লেখ করেছেন, এটা একটা অভূতপূর্ব ঘটনা। ইতিপূর্বে এটা দেখা যায়নি, এটা ঘটনা। আবার বন্যায় এত ক্ষতি, এটাও ইতিপূর্বে দেখা যায়নি। এটাও আরেকটা টকশোতে বলেছিলাম। এখন প্রশ্নটা হলো প্রয়োজন কোনটা বেশি। আমরা বন্যার যে এফেক্টটা, এটা দীর্ঘস্থায়ী এফেক্ট। যেমন একটা বাড়ি মাডওয়াল একেবারে ধসে গেছে, একদম বাড়িটাই নিশ্চিহ্ন, তার ঘরটা এখন ঘরের ভিতরে কিছু নেই, শহরে বসে থাকলে হবে না ব্যাপারটা। বেশি না আমাদের কাটাখালের পাড়ে গেলেই বিষয়টা লক্ষণীয়। ওই পাটটাতে আর কি, মানে চন্দ্রপুর যে ইয়েটা আছে, চৌমুনিটা আছে, তারপরে যে অংশটা, না বলদাখাল তো আরো দূরে, মানে এই যে আমি এই সাইডের কথা বলছি, মানে ওই যে ইন্দ্রনগর বা ওই অঞ্চলটা আর কি। এখানে কাটাখালের মধ্যে যেভাবে এনক্রোচমেন্ট হয়েছে, এটা বলতে 150-200 মিটার হবে কাটাখালের যে আয়তনটা, এটা কোথাও 5 মিটার, কোথাও 10 মিটার এসে দাঁড়িয়েছে। তো যাই হোক, ওরা ভুগেছে সাংঘাতিক ভাবে। তো এই যে ড্যামেজ গুলো যে হয়েছে, এগুলি রাতারাতি 1 মাসে, 2 মাসে বা 6 মাসে সেগুলি মেরামতি হওয়ার মতো না। কিন্তু দুর্গাপূজা আমাদের সামনে এসে গেছে, একদম। তো দুর্গাপূজা এসে গেছে বলতে আমরা অন্তত এইসব জায়গায় যা দেখছি, মফস্বলে তো জানি না দুর্গাপূজা কি হবে, কারণ কি মানুষের এত ক্ষয়ক্ষতি হয়েছে যে মানুষ এগুলো রিমেডি করতেই অনেক বেশি,
মানে প্রচুর সময় লাগবে, অনেক সময় লাগবে। তো এর মধ্যে যদি ক্লাবগুলির মধ্যে দেখেছি আমি, মুখ্যমন্ত্রী একটা দিয়েছেন যে আবেদন রেখেছেন উনি, যদি তা আমার মনে হয় না আবেদনে কাজ হবে। কারণ কি, যারা পূজা পার্বণ করে এদের বডি ল্যাঙ্গুয়েজ বা তাদের মেন্টালিটি একটু অন্যরকমই থাকে। আমরা যদিও জানি যে বা দুর্গা মানে কি, দুর্গা হলো বাঙালি, মানে বাঙালি বলতে হিন্দু বাঙালি, কারণ বাঙালি তো আবার বাঙালির মধ্যে বৌদ্ধিস্ট আছে, মুসলমান আছে, খ্রিস্টান আছে, বিভিন্ন ধর্মের আছে। তার মধ্যে হিন্দু বাঙালি যারা, আমরা দুর্গা পূজার সঙ্গে মা, এটা আমাদের মা, জগৎ জননী, মঙ্গলদায়িনী, বিপদনাশিনী, দুর্গতি নাশিনী, আমরা নানাভাবে আমরা মাকে সম্বোধন করি। বাঙালি এটাকে মাকে গ্রহণ করে নিয়েছেন। স্বাভাবিক, এটা উৎসব, একটা সব উৎসব সব বছরে একবার আসবে, এটা নিয়ে একটা মানে নারীর টান আমাদের, এটা ঘটনা। কিন্তু মা আবার তো তার সন্তানের অমঙ্গল কামনা করেন না, তিনি তো সন্তানের দিকে তাকিয়েই থাকেন, যাতে আমার সন্তান যাতে থাকে দুধে ভাতে। মায়ের কাছে তো এই তো আমাদের নিবেদন প্রত্যেকটা পরিবারের। কিন্তু দুধ ভাত তো দূরের কথা, এবার তো মানে দুধ তো দূরের কথা, ভাতই পাওয়ার মতো অবস্থা নেই। মানে অন্তত ত্রিপুরা রাজ্যের 1/3 পপুলেশন এই কন্ডিশনেই আছে আমি বলবো। এখন আমি এই ফাঁকে, আপনার কথার ফাঁকে দর্শক বন্ধুদের জানিয়ে দিই, আজকের রিপোর্ট অনুযায়ী প্রশাসনের এখনো 67টি ত্রাণ শিবির চলছে, যেখানে 3873 জন এখনো ত্রাণ শিবিরে রয়েছে। এবং গতকাল অবধি যেটা আমাদের 33 ছিল, আমরা যেটা এখন ফাইনাল রিপোর্টে পাচ্ছি 36, আজকের রিপোর্টে পাচ্ছি যে 36 জন কিন্তু প্রাণহানি হয়েছে। বলুন স্যার। তো আমি যেটা বলছিলাম যে মা তো ঠিকই আছে আমাদের জননী, আর জননী তো সন্তানের অমঙ্গল কামনা করেন না, চান আমার সন্তানরা ভালো থাকুক। আমরা তো দুর্গাকে এই দেখি, দুর্গা যেমন একদিকে যেমন অসুর দলনী, মানে দুষ্টের দমন সৃষ্টির পালন যদি আমরা বলি, অসুর দমন কোন, অসুর তো আসলে অসুর মানেটা কি, অসুর মানে হলো অমঙ্গল, অশুভ শক্তি, অশুভ শক্তি। তো কিন্তু দুর্গাপূজা এলে পরে এমনিতেই আমরা স্বাভাবিক অবস্থা যা দেখি যে মানুষ, সাধারণ মানুষের আর কি একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয় যখন বাড়িতে চাঁদার জন্য আসে আর কি। এবং প্রতি বছরে আমরা দেখি যে কোথাও 10%, কোথাও 20% পর্যন্ত বৃদ্ধি হয়, হ্যাঁ বৃদ্ধি করা হয়। কিন্তু যারা দেয় তাদের কষ্টটার দিকে আর তখন নজর রাখা হয় না আর কি। তো তখন মা আনন্দ আমরা করি ঠিক আছে, কিন্তু করলেও তখন মনে হয় যেন দুর্গাপূজা চাঁদাটা যখন আমরা দিই, সাধারণ মানে পরিবারের মানুষ যখন দেয়, তখন তাদের মনে কিন্তু একটা আতঙ্ক থেকে যায়। মানে রোজগার তো সবার সমান না, কিন্তু এইবারের পরিস্থিতির একেবারেই আরো সম্পূর্ণ ভিন্ন প্রকৃতি। যদি অন্যবারের মতো যদি এবার 10% বা 20% যদি বাড়াতে থাকে, এবং একটা লক্ষণীয় বিষয় হলো অনেক বাড়িতে ধরেন চাঁদা দিয়ে যায়, চাঁদার কিন্তু অ্যামাউন্ট লেখে না, একটা ব্ল্যাঙ্ক রিসিট দিয়ে যায়। তো আসার তখন এসে মানে নানা রকম ভাবে সেগুলি চাপ সৃষ্টি করে। তো আপনি যেটা তথ্য দিলেন আর কি, যে এখনো 67টা বোধ না, 67টা ক্যাম্প এখনো চালু আছে, 3000 সামথিং এখনো ক্যাম্পে আছেন, 3873 জন। এবং যারা কিন্তু বাড়িতে গেছেন, এর অর্থ এই না যে তারা এখন ফুল প্লেজ হয়ে গেছেন, তাদের বাড়িতে এখনো নুন আনতে ফান্তা ফুরে তাদের, আমি কি বলবো, এক লেপওয়ালা, ওই যে লেপ যে বানায়, তো আমি এদেরকে বলছিলাম তোমাদের তো এখন বাজার খুব খারাপ, কারণ এখন মানুষের কম্বল ব্যবহার করে। বলছে না এবার তো আমাদের একটু ভালোই আছি আমরা। কি কারণ, ব্যাপারটা নষ্ট হয়ে গেছে সব। বলছে লেপ তো ঠিক আছে, কম্বল কিনে নেবে, কিন্তু তোষক তো সব ভিজে গেছে, এখন আমরা প্রচুর কাজ পাচ্ছি, মানে সময় পাই না এখন, এত কাজ ওদের। তাহলে বুঝতে পারেন মানে কি বোঝা গেল, এই যে একটা সাধারণ যে মানুষের যে মানে বিছানাপত্র যে আছে, এটারই তো তার সংস্থান নাই, এটাই তো নেই। সরকার থেকে যে সমস্ত সাহায্য বা সেগুলি করবে, এগুলি তো স্রোতগতি। আর যেখানে 18,000 কোটি টাকার কথা বলা হচ্ছে, গভর্নমেন্ট দেখলাম ত্রিপুরা গভর্নমেন্ট 500 কত কোটি টাকা জানি একটা অ্যানাউন্সমেন্ট করেছেন, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বোধহয় 40 কোটি টাকা এসছে। তো এগুলো মানুষের মধ্যে কতটা ডিসবার্সমেন্ট হয়েছে, তার বাড়িটা যে ভাঙা বাড়িটা সেটা হয়েছে কিনা, তার ঘরটা ঠিক হয়েছে কিনা, তার গরু নাই ছাগল নাই সেগুলো মরে গেছে, ভাষা যেগুলো ভেসে গেছে, তারপরে অন্যান্য যে সমস্ত জিনিস গেছে, এগুলি তো মফস্বলের অবস্থা খুবই খারাপ গ্রামাঞ্চলে। ঠিক, এখন এটাই সবচেয়ে বড় সমস্যা যে আমরা শহরে বসে বা এই যে বিভিন্ন জেলা সদরগুলোতে, রাজধানী সহ জেলা সদরগুলোতে আমরা যদি পুজোর ব্যাপারটা একটু দেখি, যে বড় বাজেটের পুজোগুলো সেগুলো বা হয়তো একটু বাজেট কমিয়ে দেবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু বন্যায় গ্রামীণ অর্থনীতি কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। এখন গ্রামীণ যে পুজোগুলো সেগুলোর উপরেও কিন্তু আবার কিছুটা অর্থনীতি নির্ভর করে। গ্রামীণ যে ছোট ছোট পুজোগুলো হয় সেখানের জন্য কিন্তু মানুষ তাকিয়ে থাকে সারা বছর। এখন ব্যাপারটা হচ্ছে, একদিকে তো পুজো হবে না, একদিকে তো মানুষের কাজ নেই, আপনি যেটা বলছেন কাজ নেই, রোজগার নেই, ঘরে অন্ন নেই ঠিক করে।
তাহলে সেই জায়গাতে পুজো আসছে। জামা কাপড় বাদ দিলাম, এখন ক্লাবগুলো না ডোনেশনের জন্য যেতে পারবে, না চাঁদার জন্য যেতে পারবে, আর না পুজো করতে পারবে। পুজো না করতে পারলে অর্থনীতিও আরো যেটা ছিল সেটাও নষ্ট হবে। কি করা? একটা বিষয় হচ্ছে কি, আমাদের যে ত্রিপুরা রাজ্য, এটা কিন্তু এখনো গ্রামীণ কৃষি অর্থনীতির উপর নির্ভরশীল। ছোটখাটো কিছু ব্যবসায়ী আছে, ম্যাক্সিমাম লোক কিন্তু কৃষি অর্থনীতির উপর নির্ভর করে। তো কৃষি অর্থনীতির মেরুদণ্ডটা তো একেবারে সম্পূর্ণ ভেঙেই গেছে, আমি বলবো ব্যাপক ক্ষতি হয়ে গেছে। ব্যাপক ক্ষতি, মানে ব্যাপক ক্ষতি। তো এই ক্ষেত্রে আপনি যে গ্রামীণ এলাকাতে যেই ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে, ইভেন আমাদের পাহাড় কন্দরেও, এডিসির মধ্যেও তো কোনো প্রাণ টান কিচ্ছু নেই, সেখানে আরো ভয়ঙ্কর অবস্থা এডিসি এলাকাতে যারা আছেন। তো মানে স্কুল থেকে শুরু করে সমস্ত কিছুই তো শেষ, সেখানে এডুকেশনও তো শেষ হয়ে গেছে। তো এখন এই ক্ষেত্রে কি হচ্ছে, সরকারি ত্রাণ কার্য, সরকারি সাহায্য কিভাবে যাবে, কতটা যাবে, এটা তো মানে একটা ধীর শ্লথ গতির ব্যাপার আছেই। কিন্তু ওই সমস্ত স্থানে যে ত্রাণ সাহায্য করেছে, আমরা যদি শহরের কথাও বলি, তো শহরে কিন্তু এরকম মানুষ কম আছে যে এই যে বন্যা ত্রাণে ব্যাপক বেসরকারি উদ্যোগে, মানে সামাজিক উদ্যোগে যেখানে ত্রাণ দিয়েছে, আমরা যেটা দেখলাম মানে অভূতপূর্ব সারা মানুষ দিয়েছেন, এটা কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হননি তারাও কিন্তু দিয়েছেন। সুতরাং চাঁদার যে বিষয়টা, এটা কিন্তু শহরের মানুষও কিন্তু প্রভাবিত, কারণ কেউ 500, 700, 1000, 2000 করে এখানে অনেকের কাছে। এখানে আমাদের আজকের অনুষ্ঠানটার এজেন্ডাটা সেই জায়গাটাতে, এই যে যারা ক্ষতিগ্রস্ত হননি, যাদের বাড়িতে জল প্রবেশ করেনি বা জল ঢুকলো কোনো ক্ষতি হয়নি, আগরতলা শহর বলুন বা জেলা সদর বলুন, সেই সব মানুষরা তো তান্নে ঝাঁপিয়ে পড়েছে, অন্য মানুষের জন্য ঝাঁপিয়ে পড়েছে, স্কুলের ছাত্ররা দিয়েছে। এখন বাড়তি পুজোর চাঁদা তাদের জন্য কি চাপ হয়ে যাবে? তাদের জন্য এটা এখন প্রাধান্য বেশি পাবে যে বাড়তি পুজো চাঁদাটা প্রতিবার যেরকম 20%, 10%, 20% বাড়ে, সেটা প্রাধান্য বেশি পাবে, নাকি যেটা এই টাকাটা যদি আমি কোনোভাবে ত্রাণে পৌঁছে দিতে পারি সেটা প্রয়োজন বেশি? আমার তো দৃষ্টিভঙ্গিতে, আমার দৃষ্টিভঙ্গি না, এটাই হওয়া উচিত বাস্তব সম্মত যেটা আর কি। আগে তো প্রাণটা বাঁচবে, তারপরে তো পুজো। ঠিক, কিন্তু পুজো হবে, পুজো হতে হবে, কিন্তু পুজোর যে বাজেট বা তার যে চাকচিক্যটা, আমার মনে হয় এবার অন্যবারের মতো না করাই ভালো, এবং প্রেশারটা না, যাতে জনগণের উপর, মানুষের উপর যেন কোনোভাবে প্রেশারটা না হয়। ঠিক। প্রচুর আপনি যেটা বলছিলেন ম্যানেজমেন্ট, এখন যে আজকাল যে পুজো করার যে ধরনটা পাল্টে গেছে, এটা একটু মানে কি, কেন, কিভাবে পাল্টেছে? আর যেটা আমাদের সবসময় প্রতিবারই যখন পুজো আসে, বিভিন্ন ভাবে যেমন যানবাহন চালক যারা, তারা খুব আতঙ্কে থাকে, কারণ অনেক জায়গাতেই তাদেরকে চাঁদা দিতে হয়, রাস্তায় দাঁড় করিয়ে করিয়ে চাঁদা দিতে হয়। ইভেন কি ব্যবসায়িক প্রতিষ্ঠানের উপর এবার চাপ বাড়বে বলে অনেকে আশঙ্কা করছেন, বিশেষ করে যাদের প্রতিষ্ঠানকে জলে ডুবতে দেখেনি মানুষ, তাদের উপর চাপ বাড়বে বলে অনেকেই মনে করছেন। এখন চাঁদা না দিলে পরবর্তী সময় ব্যবসা করতে দেওয়া হবে না, এমনও হুমকি প্রায় সময় শোনা যায়, বিশেষ করে সেলসম্যানদের দেওয়া হয়। যানবাহন থামিয়ে চাঁদা নেওয়ার ভুয়ো রিসিট, এ রাজ্যের এটা এই পুরনো সংস্কৃতি আছে। তো এখন মুখ্যমন্ত্রী এটা কড়া বার্তা দিয়েছেন এবার, এবং আবেদনও করেছেন যাতে কোনো ধরনের জোর জবরদস্তি না করা হয় এবং কড়া অ্যাকশন নেওয়া হবে। আপনি কিভাবে দেখছেন ব্যাপারটাকে? কি হবে এবারের ম্যানেজমেন্টটা, কিভাবে হবে তাহলে? মুখ্যমন্ত্রীর কড়া বার্তা হচ্ছে প্রশাসনিক দায়বদ্ধতা, আবার মুখ্যমন্ত্রীর রাজনৈতিক দায়বদ্ধতাও আছে। তো সেরকম একটা বিষয় হচ্ছে, এখন যারা শাসন ক্ষমতায় আছে, যে রাজনৈতিক দল, তাদের তো মূল উপজীব্য হচ্ছে ধর্ম। ফলে সেখানে এই যে বিভিন্ন ধর্মীয় যে আচার আচরণগুলো আছে, যে ম্যানিফেস্টেশন, বিভিন্ন পূজাপালি যেগুলো আছে, এগুলিকে এনকারেজ করা, সেগুলিকে প্রমোট করার যে কাজটা, সেটা কিন্তু তাদের রাজনীতির একটা অঙ্গ। সেখানে আমরা দেখতে পাচ্ছি গণেশ পূজা, হনুমান পূজা, শিব পূজা, যেগুলো ছিল না আমাদের রাজ্যে, সেগুলো ব্যাপকতা পেয়েছে। দুর্গাপূজা তো আছেই। তো এখন এই ব্যাপকতাগুলোর মধ্য দিয়ে কি হয়, একটা ইনভলভমেন্ট। কারা ইনভলভ হচ্ছে? এখন দেখা যাচ্ছে যে শাসক দলের যে যুব শক্তি আছে, এই যুব শক্তি কিন্তু ব্যাপকভাবে, মানে 365 দিনই কোনো না কোনো ভাবে এই ধরনের বিভিন্ন পূজাপালিতে কিন্তু ওরা ইনভলভ হয়ে আছে, এবং তাতে কিন্তু প্রচুর খরচা হচ্ছে। এই খরচাটা আসছে কোথা থেকে, এবং সেই খরচার মধ্যে হিডেন খরচা কতটা আছে, প্রকাশ্য খরচা কতটা আছে, এই সমস্ত বিষয়গুলো আছে।
তো সেক্ষেত্রে আমরাই তো গণেশ পুজো গেল 4 দিন আগে, সেখানে আমরা দেখেছি যে শনিবার পুজো হয়েছে, আজকে বুধবার এখনো ওই ডিজে বাজিয়ে কিন্তু এখনো প্রসেশন হচ্ছে, রাস্তা আটকিয়ে হই হুল্লার করে, এটা একটা বিষয় আলোকপাত চাইবো আমরা একদম মানে বন্ধ হয়ে যাওয়ার পর ডিজের আওয়াজে, এবং সেটা কিন্তু প্রশাসনিক মদতেই হচ্ছে, পুলিশি মদতেই হচ্ছে, রাজনৈতিক মদতেই হচ্ছে পুরো ব্যাপারটা। এবং কে আমরা কাদের পরোয়া করবো, এরকম একটা ব্যাপার আছে, বেপরোয়া ব্যাপার আছে। না ঠিক ডিজের ব্যাপারটা নিয়ে অবশ্যই আমরা অনেকগুলো আলোচনা করেছি, আজও আলোচনা করা যাবে। সেই ব্যাপারটা হচ্ছে যে এরকম যে পরিস্থিতি আছে, সেই পরিস্থিতিতে কি হচ্ছে, সাধারণ মানুষের কিন্তু একটা অসহায় অবস্থা। এই যে পুজোর নামে যে অবস্থাটা হয়েছে, সেটা কিন্তু পুজোর যে একটা শান্ত সংহত যে রূপটা, মানে ধর্ম তো অনেকভাবে মানুষ পালন করে থাকে, আমরা যে ধর্ম পালন করতে দেখেছি আমাদের মানে পূর্বজদের, তারা কিন্তু একটা মানে শান্ত সমাহিত একটা ব্যাপার ছিল, সেই তুলসী তলায় পিদিম জ্বালানো ব্যাপার ছিল। তখন কিন্তু এরকম ছিল না, একটা নস্টালজিক একটা ব্যাপার ছিল, এখনো যারা আলোচনা করে তারা। আজকের যে একটা উদ্দাম হই হুল্লোড়ের মধ্যে পুরো ব্যাপারটা চলে গেছে, প্রচুর খরচা সাপেক্ষ হয়ে গেছে, এবং পুজোতে প্রচুর টাকা তোলা হয়। টাকা তোলার ক্ষেত্রে কি হচ্ছে, আমরা সাধারণ মানুষ থেকে যে চাঁদা তোলা হয় তার চেয়ে অনেক বেশি তোলা হয় ব্যবসায়ীদের থেকে, তারপর বিভিন্ন প্রমোটার বা ডেভেলপার যারা আছেন, আগরতলা শহরে বিভিন্ন জায়গায় প্রচুর ফ্ল্যাট উঠছে, তাদের থেকে প্রচুর টাকা তোলা হয়। এছাড়া নেশা কারবারি যারা আছে তাদের থেকে টাকা তোলা হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে অবৈধভাবে যে ডাক্তার, উকিল থেকে শুরু করে ইঞ্জিনিয়ার থেকে যারা রোজগার করছে, সমস্ত খবর তাদের কাছে থাকে, এই তোলাবাজদের কাছে থাকে, তারা কিন্তু তাদের থেকে টাকাটা তুলে নিচ্ছে। এবং এই টাকাটা কেন তুলছে, জনসেবা করার জন্য তো তুলছে না, কারণ যারা এভাবে অবৈধ উপার্জনকারীদের থেকে টাকা তুলছে তারা আসলে তোলাবাজি করছে। এই তোলাবাজির টাকা পুজো উপলক্ষে তোলা, এই পুজোগুলো যত বেশি করে থাকবে সারা বছর জুড়ে, তত কিন্তু টাকাগুলি তোলা হবে। ফলে কি হচ্ছে, প্রচুর পরিমাণে টাকা উঠছে। এখন আমরা তো দেখতে পারি যে সাধারণ একজন কেরানি থেকে হয়তো 1200 টাকাই নেওয়া হয়েছে এবছর, এর বেশি নেওয়া হবে না, তাকে চাপ দেওয়া হবে না। ওই যে স্যার বললেন যে নানাভাবে মানুষের অনেক খরচা হয়ে গেছে, অনেকভাবে মানুষের চাপ বেড়ে গেছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, তার জন্য হয়তো সাধারণ উপার্জনকারী তাদের থেকে বেশি নেওয়া হবে না। কিন্তু যাদের থেকে বেশি নেওয়ার তোলাবাজিটা করে, তাদের কিন্তু তোলাবাজি ঠিকই করা হচ্ছে এবং হবে। একটা সিন্ডিকেট তৈরি হয়েছে তো পাড়ায় পাড়ায় এই রোজগারের জন্য, এবং বেপরোয়া ভাবে হচ্ছে, কাউকে পরোয়া করে না। ফলে এদের কি হচ্ছে, এখানে একটা বিরাট পরিমাণ টাকার খেলা আছে, এবং সেগুলি সমস্ত কিছু হচ্ছে কি, আজকে ত্রিপুরা রাজ্যে যেটা হয়েছিল, আজকে মানে কর্মসংস্থানের বিষয়টা তো খুবই মানে খারাপ অবস্থার মধ্যে আছে। তো আজকে যারা কর্মসংস্থান পাচ্ছে না সরাসরি, তাদেরকে কর্মসংস্থান বা রোজগারের জন্য বিকল্প ব্যবস্থা করে দিতে হচ্ছে অলিখিত ভাবে। সেটা আইনি কি বেআইনি সেটা হচ্ছে পরের ব্যাপার। অলিখিত কর্মসংস্থান যে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, তারই একটা অঙ্গ হচ্ছে এইভাবে বিভিন্ন তোলাবাজিগুলিকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রশ্রয় দেওয়া। এবং তার ভিকটিম আমরা হয়তো অনেকে সরাসরি হচ্ছি না, কিন্তু ঘুরিয়ে আমরা অপ্রত্যক্ষভাবে তার ভিকটিম হব। তার এফেক্ট আমরা বাজারে গেলেই দেখতে পাই, যখন আমরা বাজার থেকে জিনিস কিনতে যাই। এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে কি, আজকে বন্যা ত্রাণের সঙ্গে যদি আমরা চাঁদার ব্যাপারটাকে জুড়ে দেই, তাহলে ব্যাপারটা মেলানো খুব কষ্টকর। কারণ হচ্ছে কি, এইটা চলতেই থাকবে, কারণ পলিটিক্যাল পলিসি যেটা আছে বর্তমান শাসক দলের, তারা পুজোকে প্রমোট করবেই। আমরা যে পুজো দেখে এসেছি গত 40 বছর ধরে, সেই পুজো নয় কিন্তু। পুজো মানে হচ্ছে একটা যে মানে এখন যে উন্মাদনা বা হুল্লোড় বা একটা যে হুজুগের ব্যাপার তৈরি করা হয়েছে, এবং তার পেছনে যে অর্থনৈতিক যে একটা লেনদেনের বড় ব্যাপার তৈরি হয়েছে, সেটা আগে এভাবে ছিল না, ছিল কিন্তু এই পর্যায়ে ছিল না। তো এটা কিন্তু প্রমোট করতেই হবে, এটা একটা রাজনীতির অঙ্গ। এবং সে কারণে দেখা যাচ্ছে যে পুজোতে জৌলুস কমবে, এই ব্যাপারটা কিন্তু আমরা মনে হয় না খুব একটা হবে। পুজোর জৌলুস ঠিকই থাকবে, মানুষও যেহেতু সবসময় খোরাক খুঁজে, এন্টারটেইনমেন্টের খোরাক খুঁজে, সেক্ষেত্রে পুজোর সময় প্রচুর মানুষ বেরোবে, ভিড় হবে। এবং যারা আজকে বন্যার ভিকটিম হয়েছে তাদের অবস্থা আমরা কি হবে জানি না, কিন্তু ব্যাপকভাবে মানুষ বেরোবে, না মানুষ বের হবে, ভিড় হবে, ঠিক আছে, এটাই স্বাভাবিক। কিন্তু এটা পুজোকে ঘিরে তো একটা অর্থনীতিরও একটা চাকা ঘোরে। গ্রাম ত্রিপুরা এবং শহর ত্রিপুরার মধ্যে যে পার্থক্যটা, সেটা আরো ব্যাপকতা পেয়েছে গত কয়েক বছরে। গ্রাম শহরের পার্থক্যটা যেমন সারা ভারতের ক্ষেত্রে ব্যাপকভাবে বেড়েছে, গ্রামীণ অর্থনীতি এবং শহুরে অর্থনীতির মধ্যে ব্যাপক পার্থক্য হয়ে গেছে। শহরে মাল্টি স্টোরিড বিল্ডিং হয়েছে, মাল্টিপ্লেক্স তৈরি হয়েছে, বিভিন্ন বিপণী বিতান তৈরি হয়েছে, ডিপার্টমেন্টাল স্টোর তৈরি হচ্ছে, প্রত্যেকটাতে উপচে পড়া ভিড় আমরা কিছুদিনের মধ্যেই দেখতে পারবো। কিছু সংখ্যক মানুষের হাতে প্রচুর টাকা আছে, এবং তারা শহর কেন্দ্রিক যে মানুষগুলো আছে। আবার গ্রামীণ অঞ্চলে যারা আছে তারা তো খুবই খারাপ অবস্থায় আছে, এবং বন্যায় ভিকটিম কারা হয়েছে, মূলত গ্রামীণ অঞ্চলের মানুষরা হয়েছে, প্রান্তিক মানুষরা হয়েছে। আমরা দেখবো যদি ভালো করে ক্ষতি দেখি, আমিও বিভিন্ন জায়গায় গত 1 মাসে যে গেছি, তখন দেখেছি যে আসলে কি হচ্ছে, নদীর তীরবর্তী নদীর দুপারের যে মানুষগুলো আছে, তারাই কিন্তু এখনো বেশি করে বন্যায় ভুক্তভোগী। শহরাঞ্চলে যারা আছে তাদের ওয়াটার লগিং হয়েছিল, সেই ওয়াটার লগিং চলে গেছে,
তাদের হয়তো দুটো কম্বল ভিজেছে বা দুটো তোষক ভিজেছে, কিন্তু ব্যাপকতা, যে ব্যাপক ক্ষয়ক্ষতি যেটা হয়েছে, বাড়িঘর ভেঙে খাল পাড়ে ভাসিয়ে এবং নিয়ে নদী গেছে। পাড়ে যারা আছে, প্রান্তিক মানুষ যারা, নিম্নবিত্ত এবং গরিব মানুষ যারা, তারাই কিন্তু হয়েছে। মাটির ঘর কাদের ভেঙেছে? নিম্নবিত্ত মানুষদেরই তো ভেঙেছে। তো এরা যে ভিকটিমটা হয়েছে, তারা এমনিতেই অর্থনৈতিকভাবে খুব খারাপ অবস্থায় আছে এবং তারা আরো খারাপ অবস্থায় চলে গেছে। ফলে এই বন্যার ফলে গ্রাম এবং শহরের পার্থক্যটা আরো বেশি বেড়ে গেছে, অর্থনৈতিক পার্থক্যটা একদিকে, এবং শহরের মানুষের মধ্যেও যেহেতু সংবেদনশীলতা আমরা দেখতে পেয়েছি এবার, তারাও এগিয়ে গেছে। ঠিক আছে, এর জন্য কি হয়েছে, এটা একটা পজিটিভ সাইড মানুষের জন্য, মানুষের এগিয়ে যাওয়াটা। পাশাপাশি আমরা দেখব যে আসলে এই যে পুজো কেন্দ্রিক যে বিভিন্ন সিন্ডিকেটগুলির যে বিজনেসটা হয়েছে, ব্যবসা হয়েছে, এই ব্যবসাটাকে কিন্তু বন্ধ করার মতো কার্যকরী পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। এটা হচ্ছে যে শাসক দলের রাজনৈতিক কারণেই সম্ভব নয়, আর দ্বিতীয় হচ্ছে যে আসলে অর্থনৈতিক কারণে সম্ভব নয়, কারণ অর্থনৈতিক পুনর্বাসনের যে ব্যবস্থা, কর্মসংস্থানের যে ব্যবস্থা, সেটা এইভাবে সেভাবে কিন্তু মানে করা যায়নি, পূরণ করা যায়নি। না, সেটা কি তাহলে শুধুই কি শহর ভিত্তিক, মানে সেটা গ্রামাঞ্চলে আপনি যে ম্যানেজমেন্টের কথা বলছেন, সেই ম্যানেজমেন্টটা কি তাহলে গ্রামাঞ্চলেও আছে? গ্রামাঞ্চলে কি ভিন্ন মাত্রায় আছে। আচ্ছা, গ্রামাঞ্চলে আরো বেশি আছে। গ্রামাঞ্চলের রাজনীতি আরো বেশি সাংঘাতিক ব্যাপারে আছে। যেমন এই যে পঞ্চায়েত ইলেকশনগুলিতে আমরা যেটা দেখলাম, যে পঞ্চায়েত দখল নিয়ে কিরকম মারমার কাটকাট ব্যাপার হচ্ছে। কারণ হচ্ছে কি, এই যে পঞ্চায়েতগুলির মাধ্যমে যে বিলি বন্টন হয়, টাকা পয়সা সরাসরি পঞ্চায়েতগুলিতে আসে, ফলে সেখান থেকে ভাগ বাটোয়ারার ব্যাপারটা আরো অনেক বেশি। পঞ্চায়েত রাজনীতি আরো বেশি খতরনাক শহর থেকে। কিন্তু ব্যাপারটা কি হচ্ছে, এবার লেনদেনের যে পরিমাণের যে ব্যাপারটা, আসলে কি হচ্ছে, আমার কাছে 10 লাখ থাকলেও সেটাও হয়তো যথেষ্ট নয়, কারোর কাছে 10,000 থাকলে সেটাও সাংঘাতিক ব্যাপার। ফলে মানে টাকার যে সঞ্চালন, যে ক্যাশ ফ্লোটা, সেটা তো শহরে অনেক অনেক বেশি হয় এবং সেটাকে একরকম ভাবে নিয়ন্ত্রণ করা হয়, গ্রামাঞ্চলে আরেক রকম ভাবে নিয়ন্ত্রণ করা হয়। এখন বন্যার ভিকটিম যারা, তারা তো গ্রামাঞ্চলে বসবাসকারী বেশি মানুষ, নদী তীরবর্তী মানুষগুলো বেশি আছে, তাদের অর্থনৈতিক অবস্থা আরো খারাপ হয়েছে। সেখানকার পুজোগুলো যেগুলো হবে, সেগুলি হয়তো খুব কোন রকম ভাবে দায়সারা ভাবেই সম্পন্ন হবে, কারণ যারা পুজো করবে তারাও হয়তো মানে এর মধ্যে আছে, ভিকটিম হিসেবে আছে, বন্যার ভিকটিম হিসেবে আছে। ফলে আমরা যদি আজকে এটা যদি মেলাই, যে আজকে এই পুজো হবে, তার চাঁদার জোগাড় হবে এবং তার জৌলুস কি হবে, শহরে এবং গ্রামে কিন্তু আমরা পার্থক্য করেই ব্যাপারটা দেখতে হবে। ঠিক, তাহলে গ্রামাঞ্চলের ক্ষেত্রে ব্যাপারটা একরকম হবে। তাহলে আমরা কি দেখছি যে আগরতলা বা সদর, বিভিন্ন যে জেলা সদরগুলো, শহর ভিত্তিক যে পুজোগুলো, পবিত্রতার কথা অনুযায়ী যে শহর ভিত্তিক পুজোগুলো সেই একই রকম হয়তো থেকে যাবে, সে হয়তো সেই আড়ম্বরটা খুব একটা বেশি নাও থাকতে পারে কয়েকটা পুজোতে, কিন্তু গ্রামের পুজোগুলো এবার একদম সংকটের মুখে এই মুহূর্তে পড়বে। আপনি কি মনে করেন স্যার? আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে মনে করছেন যে ত্রাণের নাম করে আবার চাঁদা আদায়ের একটা কৌশল হবে এবার, বা হচ্ছে, অনেকে এই ধরনের কথাও বলছেন যে আমরা ত্রাণ দেব, আমরা এই করব বলে একটা কৌশল নেওয়া হচ্ছে, অনেকে এমনটা অভিযোগ মানে পাওয়া যাচ্ছে আমাদের। তো এই জন্য মানে ওই মনে হচ্ছে যে কই তেলেই কই ভাজা হবে, এরকম ব্যাপারটা। তো এটাও কি মানুষের মানে এখন যদি মানুষের মধ্যে যদি মানবিকতাই যদি লুপ্ত হয়ে যায়, তাহলে প্রশাসন এখানে বা আইন কতটুকু এখানে এই জায়গাগুলোকে বন্ধ করতে পারবে বলে মনে করে? বিষয়টা হলো, দেখুন, আমাদের যে পূজা পার্বণের যে বিষয়টা, এখন এগুলি লক্ষ্যটা থাকে কি, মূল লক্ষ্য হলো ঈশ্বরের বা ভগবানের কৃপা লাভ করা। তো আমাদের দেশে আমাদের যে শাস্ত্রীয় বিধান আর কি, যারা যেভাবে তৈরি করে গেছেন শাস্ত্রগুলো, এটার মধ্যে একটা রাজসিক বিষয় আছে আর একটা ভক্তির বিষয় আছে। যেমন ধরুন দুর্গা পূজা টুজা, এগুলি বিষয় হলো রাজসিক। এখানে ভক্তির থেকে হই হুল্লোড়, আনন্দ উৎসবের ব্যাপারটাই বেশি। আর মা কাছে যখন আমরা চাই, তখন আমরা চাই মা গো ধন দাও, রত্ন দাও, আমাকে ভক্তি দাও, কিন্তু খুব কম না, আমাকে অন্য না, আমার যাতে ধন সম্পদ যা আছে আর একটু বাড়ে। তো এই পুজোটা উপলক্ষেই কিন্তু প্রদীপ্ত বাবু যেটা বলছিলেন, এই যে চাঁদা আদার ব্যাপার স্যাপারগুলো সবটা যে পুজোর কাজে লাগে ব্যাপারটা এমনও না, ধরুন অন্যান্য বিষয়ও লাগে। তো যেমন ভক্তি আন্দোলনের কথা যদি আমরা, আমাদের দেশে এই কারণেই তো ভক্তি আন্দোলন হয়েছে, চৈতন্য থেকে শুরু করে এর আগে বৌদ্ধও যদি জন্মগ্রহণ বা চৈতন্য বা জৈন ধর্মের কথাও যদি আমরা বলি, এই সমস্ত জৌলুসের পরে শুধু ভক্তি কেন্দ্রিক যে পূজা পার্বণ, মানে আমরা যেটা করি ভক্তি কেন্দ্রিক ঈশ্বর লাভ আর কি, এতে কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না, যে জল আর তুলসী পাতা দিলেই হয়। আচ্ছা, তো সিস্টেমটা চৈতন্য তো তাই করলেন, ব্রাহ্মণ্যবাদটা এগুলোর বিরুদ্ধে যে লড়াই করলেন, পূজা আচার সর্বস্বতার বিরুদ্ধে, শ্রাদ্ধ করবার সময় বিশাল পরিমাণ গরুর থেকে কত কিছু দান করতে হয় স্বর্গে যাওয়ার জন্য, তো এটার বিরুদ্ধেই তো ওনারা করেছেন, সংস্কার আন্দোলন যারা করেছেন। এখন বিষয়টা হলো এখানে কিন্তু আর নেই, বিষয়টা কিন্তু ভক্তির ব্যাপার নেই, কিন্তু
ভক্তি খুব কম। ভক্তির ব্যাপার আছে, যারা সাধারণ একদম ধর্মপ্রাণ মানুষ তারা ভক্তির জন্য যদি কিছু করে থাকেন, আর এই সমস্ত আয়োজন যারা করেন তাদের কাছে ভক্তিটা হলো গৌণ, মুখ্য হলো ওই রাজস্বিক একটু চাঁদা টাঁদা আসলো, বাবা একটু আরাম টারাম করে খাই। আর অর্থনীতির কথা যেটা বলছেন, পূজা কেন্দ্রিক অর্থনীতিটা হলো এই যে পুজোকে কেন্দ্র করে ধরুন এটা গ্রাম এবং শহর সর্বত্রই একটা গরিব মানুষ সব প্রথমত আমরা যেটা দেখি সাধারণত আমাদের একেবারে মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত পরিবার পর্যন্ত দেখবেন কাপড় চোপড় যেগুলো যখন তারা কেনে তখন দুর্গাপূজা উপলক্ষেই হিন্দু বাঙালিরা কেনে। একদম, আমি হিন্দু বাঙালি করছি বলছি, ব্যাপারটা বাঙালির মধ্যে অন্যরাও তো আছে, আগে যেটা বললাম এই সময়টার জন্য অপেক্ষা করেন, এই সময়টার জন্য অপেক্ষা করে। আর কিছু চৈত্র মাস উপলক্ষে পয়লা বৈশাখ উপলক্ষে তারা কেনাকাটা করে। এখন যারা কিছু টাকা পয়সা জমিয়েছেন ভাবছেন পুজোর সময় করবেন, এরা তো এখন ওই যে তাদের ঘরের যে বাচ্চার বই আর অন্য যেগুলো মানে এসেনশিয়াল যেগুলো ধ্বংস হয়ে গেছে সেগুলোর জন্যই তারা এখন ব্যস্ত। তাদের ওটাই তো তাদের প্রথম, আমাদের মানে পারিবারিক জীবন বলে আমাদের জীবন রক্ষার জন্য যেগুলো নাকি আমার পেটে ভাত দেবো নাকি আমি আগে জামাটা কিনবো, তো আমার যে জামাটা নষ্ট হয়ে গেছে আমি ওই কাপড়টা কিনার বা ওই কাপড়টা কেনার জন্যই তো আমাকে এখন সবচেয়ে বেশি, আমার যদি গরুটা মরে যায় আমার একটা গরু কিনতে হবে, আমার সাইকেলটা নষ্ট হয়ে গেছে সাইকেলটা কিনতে হবে, বা আমার অন্যান্য এসেনশিয়াল কমোডিটি যেগুলো হয়েছে এটা এখন শহরের অর্থনীতিও কিন্তু এই যে গ্রামের শহরের যে দোকানগুলো মল টল বলেন আপনি, গ্রাম থেকে প্রচুর লোক আসে এখানে কেনার জন্য, আসবেন গ্রামের মধ্যে গ্রামের যে সমস্ত দোকানগুলো আছে সেগুলো থেকে কেনাকাটা করে। এখন এই সমস্ত কেনাকাটা তো আর হবে না, তো দেখবেন এবারে যে বিজনেসম্যানদের যে বিজনেসের ব্যাপারটা সেটাও কিন্তু এবার মার খাবে। অন্তত বস্ত্র ব্যবসায়ী যারা আছে বা অন্যান্য যে বিষয়গুলো আছে এরাও কিন্তু খুব একটা বেশি ভালো হবে না আমার ধারণা আর কি। ধারণা মানে কি হওয়ার কোনো চান্সই নাই, সুযোগই নেই, কারণ মহকুমা স্তর অবধি সেগুলো না হওয়ারই সম্ভাবনা আছে এবং পুজো প্রায় কাছাকাছি 1 মাস 1.5 মাসের ব্যবধানের মধ্যে, এটা তো মেরামতি এত সহজে হবেই না। এখন এটার মধ্যে যদি আবার যদি ওই চাঁদার যদি ব্যাপারটা থাকে, আমার মনে হয় আমরা এবার জলসের পরিবর্তে আমরা ভক্তির দিকেই একটু বেশি নজর দেই না, গভর্নমেন্ট ওই দিকেই ক্লাবগুলোকে একটু ইয়ে করুক না। আর শহরের যে ক্লাবগুলো যেভাবে ধরুন 20 লাখ 25 লাখ বা 30 লাখ 50 লাখও আছে অনেকের বাজেট, সেই বাজেটটাকে কমিয়ে নিক না, কমিয়ে বরঞ্চ যে টাকাটা আসবে এখান থেকে কিছু ত্রাণ কার্যে দিক না, দিকে এইটাও তো একটা কিছু মানে সত্যিকার অর্থে মানুষের একটা হয়তো কাজে লাগবে আর কি। তো ভগবান যদি বলছেন, আমাদের মহাপুরুষ যারা বলছেন যে মানুষ জীবে সেবা যে করে সেই ঈশ্বর সেবা হয় আর কি, মানে বিবেকানন্দ বলেছেন যত্র জীব তত্র শিব, হ্যাঁ জীবে দয়া, তাহলে মানুষের দয়া, মানে মানুষ নাকি ঈশ্বরেরই তো সন্তান, তো মানুষের মধ্যে যদি থাকে তাহলে ওই ঈশ্বরকে না করে আমরা যদি এবার মাটির ঈশ্বরকে যদি না করে, মাটির মূর্তিকে যদি না করে, কম করে যদি আমরা যদি এই যে প্রাণ যেগুলো আছে যাদের মধ্যে প্রাণ আছে যে ঈশ্বরদের মধ্যে, সেই প্রাণওয়ালা ঈশ্বরদেরকে যদি আমরা একটু যদি এবার আমরা যদি তাকাই তাহলে কিন্তু বিষয়টা একটু অন্যরকমই হয়। কিন্তু গণেশ পূজার যে আয়োজন বা যেটা দেখলাম আমরা উন্মাদনা, সেটা দেখে মনে হচ্ছে শহরে আমাদের রাজপথে সেটা দেখে আমাদের মনে হচ্ছে না যে ঠিক আমরা যেভাবে শব্দের তাণ্ডব আমরা শুনলাম বিশেষ করে এই শেষ 2 দিন ধরে ভাসানের নাম করে, সেটা সেই একই জায়গায় রয়ে গেছে এবং দিন দিন বাড়ছে। আমরা তো আজকাল বিভিন্ন যারা মন্ত্রী যারা রয়েছেন, মন্ত্রীও আজকাল আমরা দেখছি সামাজিক মাধ্যমে উনি প্রতিবাদ করছেন। এখন প্রশ্ন হচ্ছে যে একটা শেষ জায়গায় প্রশ্ন, পুজো আমাদের সারা বছরের অপেক্ষা, যেটা বলছিলাম আমি বারবার, যে পুজো সারা বছরের অপেক্ষা, এবং একটা শ্রেণীর মানুষ এই পুজোর জন্য অপেক্ষা করেন কারণ সারা বছরের ওনার যে অর্থনীতি সেটা পুজোর এই কটা দিনের উপর নির্ভর করে। হয়তো একটু বাড়তি রোজগার এই পুজোর কটা দিন, সেটা মৃৎশিল্পী হোক বা ডেকোরেটর শিল্পী হোক বা এই ধরনের যারা রয়েছে মূর্তি বানায় মৃৎশিল্পী যারা রয়েছেন। এখন কথা হচ্ছে যে সরকার কোনোভাবে সাহায্য করতে পারে কিনা সেই সব পুজোগুলোকে, যে প্রান্তিক এলাকার যেসব পুজোগুলো, যাদের হয়তো আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম যে যারা পুজো করবে নিজেরাই ফ্লাডের ভিকটিম, এখন তাদেরকে সরকার কোনোভাবে সাহায্য করতে পারে কিনা, যাতে সেখানে পুজোটা হলে মানুষ যে এই যে ব্যাপক একটা ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু না হোক সেখান থেকে বেরিয়ে একটু আনন্দ করার বা একটু স্বস্তি পাওয়ার একটা জায়গা করে দেওয়া যেতে পারে কিনা, এরকম কোন রকম স্কোপ আছে কিনা?
এটা তো পশ্চিমবঙ্গের বিপদের দিকে চলে যাবে আসলে যদি এরকম হয়, কারণ এই যে 85,000 টাকা করে ক্লাবগুলোকে দেওয়া হচ্ছে, এটা নিয়ে এখন না বিস্তর কথাবার্তা হচ্ছে। আসলে এগুলি কি হয়, সরকার যখন ক্লাবগুলিকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে ক্লাবগুলির উপর, তখনই কিন্তু এই ব্যাপারটা আসে বেশি করে। এগুলি যে আসলে সহায়তার ব্যাপারটা আসে কেন, এটা তো পরিষ্কার এখন মানে ওয়েস্ট বেঙ্গলে তীব্র বিতর্ক হচ্ছে বিষয়টা নিয়ে। এই যে ক্লাবগুলিকে বাড়াতে বাড়াতে এখন 25,000 টাকা করে ক্লাবগুলোকে দিচ্ছে, মানে ক্লাবগুলির উপর নিয়ন্ত্রণ রাখার জন্য। আগামী বছর 1 লাখ। ফলে এই বিষয়গুলি তো বিতর্কিত বিষয়। তো আমি এটা বলবো যে আসলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়ালেই তো আসলে সব সমস্যার সমাধান হয়। সরকার যদি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানোর দিকে জোর দেয় তাহলে সবকিছুই হবে। যুক্তির বিপরীতে নানা যুক্তি থাকে। এই যেমন এখন বলেন না যে মণ্ডপ সজ্জা থেকে শুরু করে, মূর্তি নির্মাণ থেকে শুরু করে, প্যান্ডেল তৈরি থেকে শুরু করে, আলোকসজ্জা থেকে শুরু করে, এখানে প্রচুর কর্মী কাজ পান একদম, এবং সারা বছর বসে থাকেন এই কাজ করার জন্য। এবং বাইরের থেকে যে শিল্পীরা আসেন তারাও তো সবাই আসেন না, এখান থেকে অনেক সহযোগী শিল্পী নিয়ে নেন, মানে অদক্ষ শ্রমিক এখান থেকে ওরা নিয়ে নেন। ফলে একটা মানে 1-1.5 মাস সমানে কিন্তু ধারাবাহিকভাবে এদেশ রাজ্যের মানুষগুলো কাজ পান। ঠিক এই টাকা দিয়ে অনেক ক্ষুদ্র ব্যবসায়ীরা কিছু বিক্রি করতে পারেন। পুজোর 3 দিন যারা রাস্তার ধারে বসেন, ভেন্ডার্স যারা, তারা কিছু খাবার দাবার বিক্রি করতে পারেন, এটার জন্য ওরা বসে থাকেন, সারা বছর অপেক্ষা করেন এটার জন্য। ফলে এদেরও একটা প্যারালাল সমান্তরাল অর্থনীতি কিন্তু আছে। সেটা সরকারের ভূমিকা তাতে কতটা আছে সেটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে সাধারণ মানুষ নিজের মতো করে বাঁচার একটা রাস্তা খুঁজে নেয়, কিছু উপার্জনের রাস্তা খুঁজে নেয়। তো সেটাও একটা বড় বিষয়। এখন শহরে সেগুলো হবে, পুজো হলে শহরে হয়ে যাবে, কিন্তু গ্রামে কি হবে? পুজোর যদি জৌলুস থাকে শহরাঞ্চলে, জৌলুসের জন্য মানুষ বেরিয়ে আসবে বেশি, বেরিয়ে আসলে মানুষ কেনাকাটা করবে বেশি, উপকৃত হবে। এই তো বললাম যে শহর এবং গ্রামের একটা পার্থক্য আছে। শহরের মানুষের ক্রয় ক্ষমতা শহরে হয়ে যাবে, গ্রামের মানুষের ক্রয় ক্ষমতা একটা ব্যাপক পার্থক্য তৈরি হয়েছে। গ্রামের মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধির জন্য সরকার কি ভূমিকা নেবে সেটা হচ্ছে বড় বিষয়। মানে পুজো উদ্যোক্তাদের পয়সা দেওয়া মানে হচ্ছে যে তাদেরকে পয়সা দেওয়া, এবার তার কোনো অডিট নেই, কিছু নেই, সেই টাকা কি করবে সেটা নেই, যা ইন্টারনাল অডিট করে হিসেব মিলিয়ে দিয়ে দেবে। সেটা আসলে কোনো কার্যকরী পদক্ষেপ হবে না, বরং পদক্ষেপ হবে যে সাধারণ মানুষ যারা আছেন তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধির জন্য, কাইন্ডসে হোক ক্যাশে হোক, তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধির জন্য সরকার যদি ভূমিকা নেয়, তারাই বাজারে যাবে, তারাই বাজার থেকে মাল কিনবে, তখন অর্থনীতির সঞ্চালন হবে। সেটাই হচ্ছে আসল কাজ। সারা ভারতব্যাপী এটাই হচ্ছে, অনেকদিন ধরে বলা হচ্ছে যে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে বলে অর্থনীতি বিপদের দিকে যাচ্ছে। সেটাকে জাগিয়ে তোলার জন্য, আবার কার্যকরী করার জন্য আসলে সরকারের উদ্যোগ নেওয়া উচিত। সেই উদ্যোগ সরকার কতটা নেবে সেটা হচ্ছে মানে বিতর্ক সাপেক্ষ। ঠিক স্যার, ছোট্ট করে আপনি কি মনে করেন এই বিষয়টাতে? আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, কি মনে করেন এই বিষয়টাতে, মানে কিভাবে, মানে যেহেতু আমরা আজকের মানে অনুষ্ঠানে যে কথা আপনারা বললেন এবং আপনারা যে মতামত দিলেন, তাতে মনে হলো যে শহরের পুজোগুলো খুব একটা বেশি এফেক্টেড হবে না, যদি পার্থক্য কিছুটা থাকে সাধারণ মানুষের চোখে হয়তো সেটা ধরা পড়বে না, কিন্তু যা এফেক্টেড হবে হচ্ছে গ্রামীণ স্তরের প্রত্যন্ত এলাকার যে পুজোগুলো, ছোট ছোট পুজোগুলো, পাড়ার পুজো, গলির পুজো, এলাকার পুজো, যেখানে মানুষ সারাদিন প্যান্ডেলের সামনে বসে আড্ডা মারে, সেই পুজোগুলো হয়তো এফেক্টেড হয়ে যাবে। এবং সেই পুজোকে কেন্দ্র করে যে গ্রামীণ যে অর্থনীতি, পুজো কেন্দ্রিক যে অর্থনীতিগুলো, সেটা হয়তো এফেক্টেড হবে। সেটাকে কি করে সরকার কিভাবে সহযোগিতা করতে পারে? না, আপনি যেটা বললেন ওই যে পুজোগুলোকে, ক্লাবগুলোকে বা যারা পুজো করে তাদেরকে অর্থনৈতিক টাকা পয়সা দেওয়া, এটা আমি একদম সাপোর্ট করি না। কারণ এটা তাহলে ভিন্ন দিকে যাবে, অন্য একটা ইনস্ট্যান্স সৃষ্টি হলে, যেটা প্রদীপ্তবাবু বলেছেন, এটা মোটেই কাম্য না আর কি। এখন গ্রামীণ অর্থনীতিটাকে চাঙ্গা করতে হবে সরকারের। সরকারের যে প্রজেক্টগুলো আছে, ইতিমধ্যে দেখলাম, পত্র পত্রিকা দেখলাম যে যাদের জমি নষ্ট হয়েছে পার কানিতে 1300 টাকা করে নাকি কিস্তি দেবেন। 1300 টাকা দিয়ে কিচ্ছু হয় না, এটা 3000 টাকা দিলেও হবে না। এক কানি জমিতে আমরা ফসল ফলাতে গেলে এখন প্রচুর হাজার অনেক হাজার টাকা লাগে, প্রচুর টাকা লাগে। তো সেই ক্ষেত্রে সরকার যদি, আমি মনে করি পুজোর আগে যদি 1300 টাকা করে দাও, তাহলেও কিচ্ছু হবে না। আর এখন যাদের হয়তো 2 কানি বা 3 কানি আছে, তার ক্ষতির পরিমাণটাও বেশি, আবার যার কম তার ক্ষতির পরিমাণটাও বেশি, কম। কিন্তু কম হলে পরেও একটা বড় কৃষকের ক্ষতিটা সে যতটা সামলাতে পারবে, একটা ছোট কৃষক সেই ক্ষতিটা সেভাবে সামলাতে পারবে না। আবার ধরুন পাশাপাশি যে দিন মজুরি করে, মানে যারা ল্যান্ড, মানে আর কি, মানে কৃষিজীবী যারা, মানে কৃষি শ্রমিক যারা কৃষিকাজের উপর নির্ভর করে, এখন ওই কৃষকের হাতে যদি অর্থ না যায়, তাহলে সেও কিন্তু লেবার নিতে পারবে না, লেবারটা সে এমপ্লয় করতে পারবে না। যেমন ধরুন সবজি ক্ষেতটা যেগুলো আছে, ওগুলো তো সব নষ্ট হয়ে গেছে। তো এই ক্ষেত্রে সরকারের যেটা কাজ হবে সেটা হলো গ্রামীণ অর্থনীতিটাকে চাঙ্গা করা। মানে পুজো কমিটিগুলোকে টাকা দেওয়া না, পুজো গ্রামীণ অর্থনীতিকে যদি চাঙ্গা করা হয়, যারা ল্যান্ডলেস
বা যারা মনে করেন যাদের শুধু বাড়িটা আছে, অথবা যারা গ্রাম অঞ্চলেও ভাড়া থাকে লোকজন, কিন্তু সে ভাড়া বাড়িটাই নষ্ট হয়ে গেছে, সে এখন অন্য জায়গায় হয়তো নিতে হবে। কিন্তু তার যে দিন মজুর আসলো, যে সমস্ত মহিলারা বাসায় কাজ করতো, যে সমস্ত মহিলারা ধরুন গ্রামীণেই বিভিন্ন ক্ষেতে কাজ করতো, গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করাটাই এখন মূল লক্ষ্য হবে। চাঙ্গা করতে হলে সরকারের তড়িঘড়ি করে আরো প্রচুর পরিমাণের টাকা ওই মানুষের কাছে পৌঁছাতে হবে। রেশনের চাল দিয়ে হোক, তাকে আর্থিক অনুষ্ঠান দিয়ে হোক, ছাগল কিনে দিয়ে হোক, মুরগি কিনে দিয়ে হোক, যেভাবে হোক ওই সমস্ত ভাবে তাকে সাহায্য করতে হবে। সাহায্য করলে পরে কি হবে, তার হাতে যখন টাকা যাবে তখনই সে দেখবে যদি পারা যায় তার বাচ্চাটাকে অন্তত একটা শার্ট যদি সে পুজোর সময় কিনে দিতে পারে, সে ক্ষমতা বাড়বে, তখন আরেকটা বিষয় আমি বলি, এই যে দুর্গাপূজাটাই কিন্তু শেষ না। বাঙালি হিন্দু বাঙালিদের সবচেয়ে বড় পুজো হলো লক্ষ্মী পুজো। ওটা ঘরে ঘরে হয়, যে একেবারে দিন আইনে দিন খায়, যার মানে কিচ্ছু জুটে না, সেও অন্তত ছোট্ট একটা লক্ষ্মী মূর্তি এনে হলেও সেই সাধারণ কিছু করেও হয়। কিন্তু এরপরে কিন্তু দুর্গাপূজার পরে কিন্তু ওই জিনিসটা আছে, সে লক্ষ্মী পূজা আছে, তারপর কালী পূজা আছে, আর পুজো উৎসব শুরু হলো মাত্র। আমি যেটা বলতে চাইছিলাম যে অ্যাকচুয়ালি এই যে দুর্গাপূজাগুলি বড় বড় বাজেটের যে পুজোগুলি হয়, তাদের কিন্তু ইন্টারনাল অডিট হয়, এক্সটার্নাল অডিট হয় না। এটা কিন্তু হওয়া উচিত, এক্সটার্নাল অডিট হওয়া উচিত, মানে সরকারি ব্যবস্থাপনার অডিট হওয়া উচিত। তাহলে যথাযথ খরচা হচ্ছে কিনা, না ব্যক্তিগতভাবে বা ব্যক্তি গোষ্ঠী এর দ্বারা উপকৃত হচ্ছে কিনা, এই বিষয়গুলি কিন্তু সামনে চলে আসতে পারে। সেটা প্রশাসন করবে কিনা সে বিষয়ে অবশ্যই আমাদের আজকে আলোচনার বিষয়, আমরা সেই বিষয়টা অবশ্যই আর এই মুহূর্তে আর আলোচনা করার সময় নেই, অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। সেটা না হয় আমরা অন্য কোনো দিন অবশ্যই আলোচনা করব। অডিটের বিষয়টা, বিভিন্ন যে পুজো হয়, পুজোগুলোর এক্সটার্নাল অডিট করা উচিত কিনা। আজকের অংশগ্রহণ করার জন্য অনুষ্ঠানে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকেও ধন্যবাদ, কৈতদা আপনাকেও ধন্যবাদ। দর্শক বন্ধুরা, একদিকে মানুষ বন্যায় আক্রান্ত হয়ে বিপর্যস্ত, আর অন্যদিকে শারদ উৎসব নিয়ে মনের কোণে আশার আলো। প্রত্যন্ত এলাকার বন্যা কবলিত মানুষের একদিকে যেমন বাড়ি ঘর এবং ব্যবসার ক্ষতি হয়েছে, অন্যদিকে অনেকেই বহুদিন রোজগার বন্ধ, কাজ নেই, হাতে টাকা নেই। তাই এমন পরিস্থিতিতে এবার শারদ উৎসব স্বস্তি ও শান্তির বার্তা নিয়ে আসুক, এটাই সবাই চাইছে। ছোট করে করলেও চলবে, তবু পুজো হোক, কিন্তু পুজোয় আড়ম্বর করতে গিয়ে চাঁদা নিয়ে জুলুম না হোক, জোর জবরদস্তি না হোক। রাজ্যের মুখ্যমন্ত্রী ও সব সংস্থা ও সংগঠনের কাছে এই আবেদন রেখেছেন। তাই বিগত বছরগুলোর মতো এবছরও চাঁদা নিয়ে জোর করা হয় কিনা সেদিকে নজর রাখছি আমরা। আর আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।